ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন দিয়ে সূত্রই তো এই বর্তমান সংকটটা। এটার আসলে কোনো নৈতিক ভিত্তি নেই। অসম যুদ্ধের বিষয়টা যে সিমেট্রিক্যাল, এটা কিন্তু শুধু ইয়েতে নয়, এই যে সামরিক বিষয় নয়, ইভেন অর্থনৈতিকভাবে আগাবার জন্য সেটা এই এসিমেট্রিক্যাল কৌশলগুলো খুবই জরুরি। তো আই থিঙ্ক ইরান বিশেষ করে এসিমেট্রিক্যাল পলিসিগুলো একটা বিশাল সক্ষমতা দেখিয়েছে। এখন অনেকে বলছেন যে এই যে হরমুজ প্রণালী, এটা হচ্ছে আমেরিকার যে হেজিমনি বা আমেরিকার যে পাওয়ার লুজ করার একটা যাত্রা, এটাকে আপনি আসলে কীভাবে দেখেন? যুক্তরাষ্ট্রের যে একটা শক্তি হিসাবে সেই চ্যাপ্টারের আমরা মনে হচ্ছে যে শেষের দিকে চ্যাপ্টারে ঢুকে গেছে। সেখানে হরমুজ প্রণালী হয়তো একটা বড় ধাক্কা দিবে, কিন্তু এইবারে যেটা হলো যুদ্ধের পরবর্তী যে অর্থনৈতিক যুদ্ধটা শুরু হয়ে গেল, এটা কিন্তু নতুন। আগেরগুলো সামরিক যুদ্ধ, চিনছি, এইবারে হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি পডকাস্টে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের স্টুডিওতে এমন একজন বিশেষ অতিথিকে পেয়েছি যাকে আপনারা প্রত্যেকেই চেনেন। বাংলাদেশের অন্যতম শিক্ষাবিদ এবং প্রথিতযশা বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান আমাদের সাথে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। স্যার, আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। চমৎকার লাগছে এসে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা সার্বিকভাবে ইরান পরিস্থিতি নিয়ে মূলত কথা বলবো। আপনি যেহেতু আসলে একজন অর্থনীতিবিদ, নিঃসন্দেহে দীর্ঘদিন ধরে অর্থনীতি চর্চা করছেন এবং দেশের মানুষ উপকৃত হচ্ছেন। আমরা ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা শুরুতে একটু আলোচনা করতে চাই স্যার। সেটি হচ্ছে যে, স্যার, আপনি তো জানেন যে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলোর অসংখ্য স্যাংশনের মুখে কিন্তু ইরান, যে কারণে আমরা দেখেছি তারা অর্থনৈতিকভাবে অনেক স্ট্রাগল করেছে দীর্ঘ সময়। কিন্তু এত কিছু সত্ত্বেও আমরা দেখলাম যে অতি সাম্প্রতিক সময় যে যুদ্ধটা হলো, সেখানে ইরানের যে সামরিক সক্ষমতা প্রদর্শিত হলো, সেটি নিশ্চয়ই বিস্ময়কর এবং সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং বলা চলে যে চোখে চোখ রেখে ইরানও পাল্টা প্রতিক্রিয়া, প্রতিরোধ তৈরি করেছে। আমার প্রশ্ন হলো যে এত স্যাংশনের পরেও আসলে ইরানের অর্থনীতি যে টিকে থাকার রহস্যটা কি বলে মনে হয় আপনার স্যার? না, আজকে সারা বিশ্বে অ্যাকচুয়ালি একটা নৈতিকতার প্রচণ্ড ধস নেমেছে যে ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন দিয়ে সূত্রই তো এই বর্তমান সংকটটা। এটার আসলে কোনো নৈতিক ভিত্তি নেই পুরোপুরিটা। এবং একই সাথে ইরানের অর্থনীতিকে এক ধরনের দীর্ঘমেয়াদী ফাঁদের মধ্যে ফেলে রাখার জন্য যে স্যাংশনস রেজিম, এটারও নৈতিক ভিত্তি আসলে নেই। এটা মূলত ক্ষমতার বহিঃপ্রকাশ, ক্ষমতার দাম্ভিক বহিঃপ্রকাশ, এবং আপনার বিশেষ করে যারা বলা যায় যে সেই অর্থে স্বকীয় কোনো পথ দিয়ে চলতে দাঁড়াতে চায়, তাদের বিরুদ্ধে এক ধরনের পদক্ষেপ। এবং সেখানে অর্থনৈতিক অবরোধটা একটা মারাত্মক বিষয় হিসেবে কাজ করে। এবং আমরা অনেকে হয়তো অর্থনৈতিক অবরোধের সার্বিক ব্যাপ্তিটা হয়তো অনেকে বুঝেন না হয়তো। এবং সেটার যে এখন তো বিশ্ব তো আসলে একটা কানেক্টেড বিশ্ব। এখানে এমন না যে প্রত্যেক দেশ আলাদা আলাদা করে তার চাল সে বানাচ্ছে, তার ডাল সে বানাচ্ছে, তার খাদ্য সে বানাচ্ছে, এভাবে তো নয়। বিশ্ব হচ্ছে একটা কানেক্টেড অর্থনীতি। এই যে বৈশ্বিক অর্থনীতিটা হচ্ছে আদান প্রদান। আদান প্রদানের বাস্তবতার মাধ্যমেই কিন্তু সমৃদ্ধি আসছে। কিন্তু এই যে আদান প্রদানের জায়গায় এবং প্রত্যেকের কিন্তু এখানে আছে, আদান প্রদানের সুবিধাগুলো যদি নিয়ম ভিত্তিক এবং নৈতিক ভিত্তিক নিশ্চিত করা যায়, সবাই কিন্তু লাভবান হয়, পুরো বিশ্বই লাভবান হয়। এবং যারা এই যে যুক্তরাষ্ট্র বলি বা এই ধরনের রাষ্ট্র যারা এগুলো দিয়েছে, তাদের সাধারণ জনগণও কিন্তু লাভবান হয়। কারণ আমরা তো শেষ বিচারে সবাই তো আর ক্ষমতার বিষয়টা চেয়েও নিজের জীবনটা একটু স্বস্তিরভাবে চলবে,
একটু সমৃদ্ধির মধ্যে চলবে, এটাই তো চাই। নিশ্চয়ই। এবং সেইখানে এই যে স্যাংশনস ইত্যাদি এগুলো নিয়ে ইরান ছাড়া আরও বেশ কয়েকটি দেশের সারা বিশ্বে এটা একটা প্রবণতা হয়ে গেছে যে রাজনৈতিক বিরোধ থেকে সূত্রপাত, তার মধ্যে পরবর্তী পদক্ষেপ হচ্ছে অর্থনৈতিক এই অবরোধগুলো। এবং এগুলোর মাত্রা নানা ধরনের, এগুলো রপ্তানির উপর নানা ধরনের নিষেধাজ্ঞা, আমদানির উপর নিষেধাজ্ঞা। সবচেয়ে মারাত্মক হচ্ছে আপনার এই যে আর্থিক যে লেনদেন, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস, এই যে সুইফট বলে একটা সিস্টেম আছে যার মাধ্যমে আন্তর্জাতিকভাবে এই যে আমরা লেনদেন করি, ওই ধরনের সিস্টেম থেকে বের করে রাখা এই ধরনের। ইরান সেই হিসাবে আপনার বহুদিন ধরে এই সমস্যার শিকার হচ্ছে, এটা সত্যি। কিন্তু আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করলেন যে ইরান এত কিছুর পরেও কিভাবে দাঁড়ালো, এবং এটা কিন্তু বিশ্বের সব জায়গায় একই বিষয় যে দাঁড়াতে হলে আপনার কঠিন মানে নিজের সক্ষমতাকে একদম প্রতিজ্ঞা করতে হয়ে আপনার দাঁড়াবার প্রচেষ্টাটার মাধ্যমে দেশগুলো উঠেছে। কিন্তু একসময় চায়না কিন্তু আফিং খাওয়ারদের দেশ হিসেবে পরিচিত ছিল, সেখান থেকে তারা কিন্তু এখন উঠে এসছে। এবং সব দেশই আপনার দাঁড়াবার যে বিষয়টা, তো ইরানের একটা বোঝা যাচ্ছে যে আমাদের যে কঠিন পথে সক্ষমতাগুলো অর্জনের একটা বিষয়। ইরানের এখানে নিশ্চয়ই ইরানেরও অনেক ধরনের সমস্যা আছে, তাদের শাসন ব্যবস্থা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে ইত্যাদি থাকতে পারে। কিন্তু মোটা দাগে যেটা একটা দেখা যায় যে একটি দেশ যে নিজস্ব কী পথে চলবে, নিজস্ব মানুষের উপর ভিত্তি করে তারা চলেছে। এবং এটা তো আমরা জানি 1953 সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোসাদ্দেক যখন ইরানের তেল ইন্ডাস্ট্রিকে জাতীয়করণের মাধ্যমে সেই ইন্ডাস্ট্রির ফসলটা ইরানের জনগণের পক্ষে নিয়ে আসতে চেয়েছিলেন, তখনও কিন্তু এই ইরানকে এক ধরনের নতুন জোর করে তাকে সরিয়ে দিয়ে এক ধরনের আজ্ঞাবহ শাসক বসিয়ে দেওয়া, এটা একটা করে। আর যেখানে আজ্ঞাবহ শাসক বসাতে পারছে না, সেইখানে এই ধরনের অর্থনৈতিক অবরোধগুলোই চলে। সো ইরান যে এখানে আমরা এটা দেখছি, এবং এটা খুবই প্রয়োজন যে ক্ষমতার দাম্ভিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করাটা আজকের এক ধরনের একটা নৈতিক দায়িত্বও বটে, যে সুচিন্তিতভাবে অফকোর্স এটা করা দরকার, এবং নিজেদের জনগণের সমর্থন নিয়েও সেটা করতে হয় অ্যাকচুয়ালি। সো বাট এটা একটা আই থিঙ্ক চোখে আঙ্গুল দিয়ে এই যুদ্ধের মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই যে সক্ষমতার যে জায়গা একটা ইরান অবশ্যই তৈরি করেছে, না হলে তো এখানে, এবং আমরা এটাতে যেটা বলি যে বিশাল শক্তিবান যে এবং যে অত শক্তিবান নয়, তারা যখন একে অপরের সম্মুখ বলা যায় যে সমরে নামে, তখন একটা শব্দ হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল যুদ্ধ, অসম যুদ্ধ। এই অসম যুদ্ধটাকে একটা অ্যাকচুয়ালি কৌশলে এখন পরিণত হয়েছে। মানে আমাকে দেখাচ্ছে আমি তোমাকে মিসাইল দিয়ে শেষ করে দেব। অসম যুদ্ধ হচ্ছে আমি তখন ড্রোনের উপর আশ্রয় নিলাম, এবং ড্রোন সক্ষমতা আমার বাড়ি এটা হয়তো চিন্তাও করে নেই যিনি আমার উপর করবেন, হম্বিতম্বি করবেন। এই যে অসম যুদ্ধের বিষয়টা যে অ্যাসিমেট্রিক্যাল, এটা কিন্তু শুধু নয়, এই যে সামরিক বিষয় নয়, ইভেন অর্থনৈতিকভাবে আগাবার জন্য এই অ্যাসিমেট্রিক্যাল কৌশলগুলো খুবই জরুরি। তো আই থিঙ্ক ইরান বিশেষ করে এই যে অ্যাসিমেট্রিক্যাল কৌশলগুলো একটা বিশাল সক্ষমতা দেখিয়েছে। কিন্তু এটা একই সাথে এটাও বলা দরকার যে বিশাল কষ্ট তো করতে হচ্ছে নিশ্চয়ই। এবং এই যে ধ্বংসযজ্ঞ আমরা যেটা দেখতে পাচ্ছি, গাজায় দেখেছি, লেবাননে দেখছি, অ্যাকচুয়ালি এই যে ধ্বংসযজ্ঞর যে কষ্ট, এই মুহূর্তে এতজন যে মারা গেল তারা তো আর ফিরে আসছে না, তাদের উপর তো গেল এই বিষয়টা। সো আমাদের এখানে অনেকগুলো কঠিন একটা পরীক্ষা, কিন্তু সেখানে এটাও খুবই জরুরি যে সেই অর্থে অনৈতিক দাবির কাছে হার না মানা, সেখানে এক ধরনের নিজের সক্ষমতা নিয়ে দাঁড়ানো, এটাও কিন্তু খুবই একটা বিষয়। এবং এখান থেকে অনেক কিছু হয়তো অন্য দেশেরও
শিখারও বিষয় আছে। না নিশ্চয়ই স্যার, আপনি একেবারে চমৎকার করে স্যার আপনি বুঝিয়ে বলেছেন। স্যার এবারের যুদ্ধে আমরা একটা বিষয় দেখলাম, সেটি হচ্ছে ইরান যখন আমেরিকা, ইসরায়েল ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিল, সেই সময় ইরান আমরা দেখলাম যে হরমুজ প্রণালী এবার খুব চর্চিত হচ্ছে এই শব্দটা, এবং জানেন যে এই প্রণালী দিয়ে পৃথিবীর ২০ থেকে প্রায় ৩০% তেল জ্বালানি পরিবহন হয়। তো এই প্রণালীটা ইরান বন্ধ করে দিল, এবং এই ইরান এই প্রণালী বন্ধ করার পরেই কিন্তু দেখা যায় যুদ্ধে যে কৌশলগুলো অনেকটাই ঘুরে গেল। আমার প্রশ্ন হচ্ছে যে আ এই যে অবলম্বন, ইরানের অন্যতম একটা অবলম্বন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়াটা, এটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এগুলো ধরেন এটা তো ইন্টারন্যাশনাল ওয়াটার্স, আন্তর্জাতিক জলরাশি। এখানে অবাধ চলাফেরা হচ্ছে বৈশ্বিক অর্থনীতির অন্যতম একটা শর্ত। কিন্তু আগে আমরা যেটা আলোচনা করছিলাম, এই যে অসম যুদ্ধ, অসম যুদ্ধে ইরান অনেকটা বাধ্য হয়েই যা মনে হচ্ছে এই এই কৌশলটা অবলম্বন করেছে। কারণ আমরা ওগুলোও দেখেছি যে অনৈতিক যুদ্ধগুলো তো এক ধরনের চাপিয়ে দেওয়া, তাই না? যে যুদ্ধ শুরু হলো, এর আগে ইরাকে দেখেছি, আফগানিস্তানে দেখেছি ইত্যাদি। এখন গাজার, লেবাননে দেখছি। সো হরমুজ প্রণালী যে বন্ধ করে দিল, এটা গিয়ে আমি চলমান যুদ্ধের একটা কৌশলের অংশ হিসেবেই ইরান নিয়েছে। অবশ্যই এটার ফলে বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব পড়েছে। বাট হয়তো ওইটাই ইরানের উদ্দেশ্য, যে বৈশ্বিক অর্থনীতি মানে এখন একটা ব্যাপার হচ্ছে যে আমাকে ধ্বংস করে ফেলা হচ্ছে এবং অন্যান্যরা তেমন তার কোনো অন্য প্রভাবিত প্রভাব হচ্ছে না। তাদের কারো গায়ে লাগছে না। এই অবস্থায় অ্যাকচুয়ালি কেউ এখন থাকতে পারছে না। ইরান যে আবার এই যে গালফ কান্ট্রিজ, তাদের উপরও যে এক ধরনের পাল্টা আক্রমণ, বিশেষ করে ওখানে যে মার্কিন ঘাঁটিগুলোর উপর, সেনা ঘাঁটিগুলো সেনাঘাঁটিকেই মেইনলি, এবং তাদের যে জি। এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সেখানেও করলেন। এগুলো সবই সেই অসম যুদ্ধের। এখন হরমুজ প্রণালীর যে বিষয়টা আপনি বললেন, এটা অবশ্যই একটা এটা আমি মনে করি যে ইরান হয়তো এটা তার যে একটা অ্যাডভান্টেজ বলতে পারবো, তার যে ভৌগোলিক অবস্থানের কারণে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের যে সুযোগটা, এবং সেটা সে ব্যবহার করছে। বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে, কিন্তু এটা আমি ওই চাপ সৃষ্টির অন্যতম কৌশল হিসেবে নেওয়া হয়েছে, এবং এটার দ্রুততম সময়ে এটার একটা নৈতিক এবং যেটা বলা যায় যে মানে গ্রহণযোগ্য সমাধানটা, এবং সেটা শুধু ইরান এটা উইথড্র করবে সেটা নয়, যার কারণে এই হরমুজ প্রণালীটা একটা বন্ধ হয়েছে। ওয়েপন হিসেবে ইউজ হচ্ছে, সে কারণগুলোরও রুট কজগুলোকেও সমাধান করাটা খুব জরুরি। হ্যাঁ, নিঃসন্দেহে। স্যার এই বিষয়টা নিয়ে ব্রিটেন বলছে যে আ ইরান অন্যায়ভাবে এবং তাদের কোনো অধিকার নেই। তারা এই যে হরমুজ প্রণালীটা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে এই কথার জবাবে আবার ইরান বলছে যে যখন আমাদের উপর অন্যায়ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সব ধরনের আন্তর্জাতিক লকে তোয়াক্কা না করে আমাদের উপর হামলা চালানো হলো, তখন কেন আন্তর্জাতিক বিশ্ব সেটা নিয়ে অত সোচ্চার হলো না? আমার প্রশ্ন হচ্ছে যে ইরানের যে দাবিটা, তারা যেটা বলছে যে আমাদের প্রয়োজনেই হচ্ছে আমরা এটা বন্ধ করেছি। এটাকে আপনি যুক্তিসহ এখন হচ্ছে যে এখন একটা অবস্থা যে আপনি যদি বিষয়গুলো আলাদা আলাদা করে দেখেন, আলাদা আলাদা আলোচনা করেন, তাহলে এক ধরনের সিদ্ধান্ত উপনীত হবে। যেমন ইরান একটা আন্তর্জাতিক জলরাশি বন্ধ করে দিল। শুধু অন্য কিছু বিবেচনা না করে এটাই আলোচনা করতাম, তাহলে বলতাম যে এটা ঠিক হয়নি, যেটা যুক্তরাজ্য বলছে। কিন্তু এখন এমন একটা অবস্থা, এটা ঠিক আলাদাভাবে, বিচ্ছিন্নভাবে এটা আলোচনা করাটা কঠিন। সেখানে ইরানের যুক্তিটাও এখন সামনে নিয়ে আসাটা প্রয়োজন দেখা দিয়েছে। যে ইরান যেটা বলল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে আগ্রাসনটা ঘটালো এবং যার কারণেই বর্তমান সংকটের সূত্রপাত, সেই সময়ে কেন এই যে প্রতিষ্ঠান যেগুলো আছে, আমরা বলি যে আইনের শাসন, আইনের শাসন তো নিশ্চিত করতে হবে সবার জন্য। সবচেয়ে দুর্বল যে, তার জন্য আরও বেশি করে নিশ্চিত করতে হবে। কিন্তু আইনের শাসনের ব্যাপারে যে প্রতিষ্ঠানগুলো, তাদের যে আইদার নিশ্চুপ থাকা, অথবা ক্ষেত্রবিশেষে তারা সরাসরি মদত দেওয়া, অথবা তারা শুধু খণ্ডিতভাবে বিষয়টাকে বিশ্লেষণ করা,
এখানে খণ্ডিত বিশ্লেষণের একটা বড় ধরনের সমস্যা আছে, কারণ এখান থেকে সমাধানগুলো বের হবে না। আমাদের সমস্যাটা দেখতে হবে, সমস্যাটার যে সূত্রপাতের কারণগুলো সেটাও দেখতে হবে, দুইটারই সমাধান করতে হবে। ওইখানে অ্যাকচুয়ালি সমাধানটা আছে, লুকিয়ে আছে। স্যার একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমের একটা খবর দেখলাম। ইরান বলছে যে তাদের পার্লামেন্টে তারা একটা বিল আনবে। সেটি হচ্ছে এই হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যে ব্যাপারটা। তো এটা যদি আসলে হয়েই যায় যে তাদের সংসদে যদি এই বিলটা পাস হয় যে হরমুজ প্রণালীতে আগামী দিনগুলোতে তারা এখানে পার্মানেন্ট একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে তারা কি দীর্ঘমেয়াদী এটা করতে পারবে? এটা কি তারা ক্যাপাবল? এখন আমি যেটা মনে করব যে তারা শেষ বিচারে এটা আমি একটা অসম যুদ্ধের কৌশল হিসেবেই দেখতে চাই। এটা একটা পার্লামেন্টে করা মানে হচ্ছে তারা এটার ব্যাপারে সিরিয়াস। অর্থাৎ অনেকে যদি অন্য পক্ষ ভাবে যে এরা এটার ব্যাপারে সিরিয়াস নয়, এটা জাস্ট তাৎক্ষণিকভাবে দিয়েছে। কিন্তু তারা যে এটা নিয়ে এগোবে, যদি এটা বড় সমাধান না হয়, তাহলে কিন্তু তো এটাকে যেটা বলে ওই নেগোসিয়েশন যে বার্গেনিং চিপ। কিন্তু একটা আপনার এই যে দীর্ঘমেয়াদী ধরেন সমাধান হয়ে গেল, তখন এটার ইরানের পদক্ষেপের নৈতিক ভিত্তি তখন দুর্বল হবে। কিন্তু এই মুহূর্তে ইরান একটা অসম যুদ্ধের শিকার অ্যাকচুয়ালি। তো তারা এগুলোকে কৌশল হিসেবে নিচ্ছে। আমি মনে করি না যে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক জলরাশিতে অবাধ চলাচলের যে একটা বৈশ্বিক নীতি এবং আছে, সেটাকে ক্ষুণ্ণ করাটা উচিত হবে না। কিন্তু এটাকে এই যে নেগোসিয়েশন টেকনিক, বার্গেনিং চিপ সে কারণে অথবা যুদ্ধের যে অবস্থান, সেই জায়গায় এই মুহূর্তে আমি ওটাকে একটা ওই কৌশলগত বিষয় হিসেবে দেখতে পাচ্ছি। না সেটাই এটা আমারও মনে হয় যে আসলে হতে পারে যে এটা কৌশলেরই একটা অংশ। প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য হয়তোবা এই বিষয়টা তারা বলছে। আরেকটা বিষয় সেটি হচ্ছে আ এই যে হরমুজ প্রণালী বেশ কিছুদিন থেকেই আসলে বন্ধ এবং মাঝে, মাঝে হয়তোবা কিছু জাহাজ পার হচ্ছে। কিন্তু এই সংকটের কারণে আমরা দেখেছি সারা দুনিয়া জুড়ে যে জ্বালানি সংকটের যে একটা সমস্যা সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং সেই আঁচ আমাদের বাংলাদেশে এসেও পড়েছে। সামগ্রিকভাবে আপনার কাছে আমি জানতে চাই এই প্রণালী যদি দীর্ঘমেয়াদী আরো লম্বা সময় ধরে এটা বন্ধ থাকে, কারণ স্যার আপনি তো জানেন যে এখানে প্রায় 25-30% জ্বালানি এখান দিয়ে পরিবহন করা হয়। তো এটা যদি বন্ধ থাকে সারা দুনিয়াতে আসলে এই জ্বালানি সংকটটা কেমন আকার ধারণ করতে পারে বলে আপনার মনে হয়? না, জ্বালানি সংকট তো অলরেডি ভয়াবহ পর্যায়ে চলে গেছে। কিন্তু এখানে যা হয় সবসময় এটার ভিকটিম কে হয়? সাধারণ মানুষ, দুর্বলতর দেশগুলো, বাংলাদেশ যেমন আছে, এবং সাধারণ ভোক্তারা, ইভেন যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারাও হয়তো এটার হবে। যদিও যুক্তরাষ্ট্রের নিজস্ব এই জ্বালানি মজুদ ইত্যাদি যথেষ্ট আছে, সেই জন্য তারা হয়তো এখনও এটা হয়নি, কিন্তু বৈশ্বিক অর্থনীতির চাপ তো একটা তৈরি হয়েছে। সো এটা অনস্বীকার্য যে জ্বালানি কিন্তু শুধু একটা প্রোডাক্ট না। জ্বালানির বৈশিষ্ট্যটা কি? জ্বালানি একটা প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্ট দিয়ে আরও বহু প্রোডাক্ট তৈরি হয়। চলাচল, কমিউনিকেশন সিস্টেমের, গাড়ি চলবে কিনা, জাহাজ চলবে কিনা, প্লেন চলবে কিনা, যাতায়াত ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে কিনা, সেটা না হলে শিল্প ধসে যাবে। এখন বাংলাদেশে যদি শিল্প বসে যায় যে জ্বালানি সংকটের কারণে, সেটা তো জ্বালানি সংকট থেকে শুরু হলো, কিন্তু এটার সেকেন্ড, থার্ড, ফোর্থ রাউন্ড প্রভাবগুলো কিন্তু ব্যাপক আকারে ধারণ করছে। সো এই মুহূর্তে জ্বালানি সংকটটা অবশ্যই পৃথিবীর অন্যতম একটা বড় সংকট, এবং এই জন্য এখানে সর্বোচ্চ চেষ্টাটা খুবই জরুরি, সর্বোচ্চ চাপ। এই যে ইসরায়েল এবং আমেরিকার যে আগ্রাসনের যে বিষয়টি, বা আমেরিকার ইভেন প্রেসিডেন্ট ট্রাম্প, উনিও তো অনুভব করছেন এই যে চাপগুলো তো তাদের উপরও বর্তাচ্ছে। সুতরাং জ্বালানি সংকটটা আসলে একটা বৈশ্বিক অর্থনীতিকে একটা দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে ঠেলে দিবে,
এবং এগুলো থেকে উঠে আসা অনেক কঠিন হবে। কারণ বৈশ্বিক সংকট যেগুলো হয়, কোভিড যেমন, কোভিড একটা সংকট ছিল। বাংলাদেশের অনেকগুলো দিকে এখনো কিন্তু সেই সংকট, স্বাস্থ্য ব্যবস্থায় যেমন এখনো কিন্তু পুরোপুরি উঠে আসতে পারেনি। সো জ্বালানি সংকট অবশ্যই এখানে তখন আরেকটা বিষয় হবে, সেটা হচ্ছে অল্টারনেটিভ সোর্সেস, তারপরে আপনার অন্যান্য রুটস, এগুলো খোঁজার একটা প্রবণতাগুলো বাড়বে। স্যার সেক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি আমরা যেটাকে বলি সেই সম্ভাবনাটা আপনি কিভাবে দেখেন? আমি এটাকে মনে করি ইভেন বাংলাদেশের জন্য এই যে রিনিউয়েবল এনার্জির উপর একটা নতুন করে জোর দেওয়া, এই সংকটের মধ্যে ওটা কিন্তু একটা নতুন জানালা হিসেবে দেখা যেতে পারে। এবং এই যে রিনিউয়েবলস, আমি মনে করি বর্তমান এই সংকটটা সমাধান হোক, এটা আমি চাই। এটা সম্মানজনক নৈতিক সমাধান হোক। ইরানও একটা আন্তর্জাতিক জলরাশির উপর তার বাধা দেওয়ার বিষয়টা, অসম যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে উইথড্র করে নিক, কি সবই নিক। কিন্তু আরও দীর্ঘমেয়াদী চিন্তা যদি করি, আফটারঅল এই জ্বালানি বলতে কি, যে এটা তো এই যে তেল এবং গ্যাস, এগুলো তো নবায়নযোগ্য নয়, তাই না? এই যে নবায়নযোগ্য জ্বালানির দিকে পৃথিবী থেকে নিয়ে যাওয়া দরকার, তার জন্য কিন্তু এই সংকটটা একটা ক্যাটালিটিক ফ্যাক্টর হিসেবে কাজ করা উচিত। বাংলাদেশের সরকার, এখন নতুন সরকার এসছে, এবং আমি মনে করি সার্বিকভাবে শুধু সরকার নয়, জাতীয় আলোচনার মধ্যেও এই যে রিনিউয়েবলস, এই যে নবায়নযোগ্য জ্বালানির উপর এক ধরনের বড় ধরনের বিগ পুশ দেওয়া দরকার, প্রয়োজন আছে এটা। নিঃসন্দেহে। স্যার আপনি সম্ভবত জানেন যে আমরা কয়েকদিন আগে দেখেছি যে ইরানের তো বেশ কয়েকটা অক্ষশক্তি কাজ করে। তো সেক্ষেত্রে ইয়েমেনের যে হুথি বিদ্রোহীরা আছে তারা একটা কথা বলেছে, সেটা হচ্ছে আগামী দিনগুলোতে যদি আবারও অ ইরানে হামলা হয়, আমেরিকা কিংবা ইসরায়েল যদি হামলা চালায়, সেক্ষেত্রে বাব আল মান্দাব যে প্রণালীটা আছে সেটাও তারা বন্ধ করার হুমকি দিয়েছে। তো সেক্ষেত্রে তো আ আরো ঝুঁকি তৈরি হতে পারে বৈশ্বিক তেল আ যে পরিবহনের ক্ষেত্রে। তখন তো এই সংকটটা আরো তীব্র হবে। আপনার কি মনে হয় যদি সত্যি আবার হামলা হয় এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি এই বাব আল মান্দাব প্রণালীও বন্ধ করে দেয়, সেক্ষেত্রে পরিস্থিতি আসলে কেমন না, দাঁড়াতে পারে? পরিস্থিতি আরো মারাত্মক হবে। মানে হচ্ছে, আমি বলছি অসম এবং অনৈতিক যুদ্ধের অবসানটা হচ্ছে সংকটের সবচেয়ে ভালো এবং দ্রুততম সমাধান। এই সমাধান হলে জ্বালানি সংকটও সমাধান হবে, হরমুজ প্রণালীর সংকটও সমাধান হবে। ওটার দিকে সর্বোচ্চ নজর দেওয়া দরকার। এই যে আপনি বললেন যে বন্ধুভাবাপন্ন অক্ষশক্তি যে হুতিদের কথা বললেন, তারা যে একটা হুমকি দিয়েছে, এসব হুমকি ওই যে অসম যুদ্ধের কৌশলের কৌশলের অংশ। একটা অংশ। কিন্তু এগুলোর ফলে কিন্তু এগুলো ওরা দিতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত দিয়ে বসে। তাহলে কিন্তু জ্বালানি সংকটটা একটা বিশ্বের যেই পরিমাণ, আমরা তো রিনিউয়াল বললে তো আগামীকাল এটা হয়ে যাবে না। হবে না। এটা তো সময় লাগবে। এটা ৫-১০ বছর হয়তো লাগবে যে উল্লেখযোগ্য একটা পর্যায়ে চলে যেতে। ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে পারে বৈশ্বিক অর্থনীতিতে, যেটার হয়তো আমরা কল্পনা করতে পারছি না। এখন আমরা তো এই আপনার স্টুডিওতে বসে লাইট আছে, এসি আছে, কথাবার্তা বলতে পারছি। তখন কিন্তু এই সুবিধাটা থাকবে না। আমরা যে একটা সুস্থির জীবন, এখনও লাইন দাঁড়িয়ে গেছে, এখন ফুয়েল পাম্পের সামনে লাইন, প্রথম একটা সিগন্যাল এসে গেছে। স্যার আমরা তো তাও বিদ্যুৎ পাই স্যার। আপনি গ্রামের মানুষদের গ্রামের দেখুন মানুষ তো হাহাকার হাহাকার, কারণ ওটাও আমাদের বৈষম্যের তো নানা মাত্রা আছে। শহর গ্রাম বৈষম্য এগুলো তো আছেই, ধনী দরিদ্র ছাড়াও একটা বড় বৈষম্য আছে। এগুলো হচ্ছে আগাম একচুয়ালি দিচ্ছে। এবং এই যে জ্বালানি সংকটের কারণে কিন্তু বিদ্যুৎ সংকট হবে, কারণ বিদ্যুৎ সংকট তো যে জ্বালানি তো লাগে, জানালে দিয়ে ওটা তো প্রাইমারি ফুয়েল। সো এটাতে আমি মনে করি যে আগামী বিশ্বে যে আপনার এবং এখানে আবারও আরেকটা পরিণতি হবে, সেটা হচ্ছে বৈষম্যহীন পৃথিবী হচ্ছে আমাদের স্বপ্ন, কিন্তু বৈষম্যময় পৃথিবী হচ্ছে শুধু বাস্তবতা নয়, আরও বৈষম্যময় পৃথিবী তৈরির সম্ভাবনা আছে। কারণ কিছু দেশ হয়তো এই জ্বালানি ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজেস পজিশন আছে। ইভেন যুক্তরাষ্ট্র তাদের মজুদ, রাশিয়া তাদের বিরাট এখানে আছে, তারা হয়তো এটার উচ্চ দামের একটা সুযোগও পাচ্ছে তারা, ইত্যাদি। কিন্তু
এটা যদিও তার মানে হচ্ছে যে উইনার্স অ্যান্ড লুজার্স হবে আরও, এবং বৈশ্বিক বৈষম্য আরও বাড়বে। তারপরেও বলবো, এত ইন্টারকানেক্টেড হয়ে গেছে আজকের পৃথিবী, বিশ্ব অর্থনীতি, কেউ কিন্তু এটার থেকে আঁচ থেকে মুক্ত পরিত্রাণ পাবে না। পরিত্রাণ পাবে না আসলে। সেটাই স্যার। স্যার অনেকেই একটা কথা বলেন, সেটি হচ্ছে সুয়েজ খাল নিয়ে। আপনি জানেন যে ব্রিটিশদের পতনের যেই যাত্রা সেটা ত্বরান্বিত হয়েছিল সুয়েজ খালের মাধ্যমে, এবং এখন অনেকে বলছেন যে এই যে হরমুজ প্রণালী, এটা হচ্ছে আমেরিকার যে হেজিমনি বা আমেরিকার যে পাওয়ার লুজ করার একটা যাত্রা, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, আমি বলছি এখন ব্যাপার হচ্ছে যে আপনি যদি দেখেন বৈশ্বিক ব্যবস্থাগুলোর হয়, পরিবর্তনগুলো কিছু, কিছু সময় ধীরে, ধীরে হতে থাকে, কিছু সময় দ্রুত লয়ে হয়। এটা সুয়েজ প্রণালীর কথা বললেন, তার বহু আগে কিন্তু এই ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য যখন যখন অস্ত যাচ্ছে সেই মুহূর্তে মনে হচ্ছে এই তো ডুবে গেল, কিন্তু অস্ত যাওয়া শুরু হয়েছে কিন্তু বেশ আগে থেকে। ব্রিটিশ সাম্রাজ্যেরও সেই ধরনের অস্ত যাওয়া শুরু হয়েছে, কিন্তু এই যখন জাতীয়তাবাদী আন্দোলনগুলো এশিয়ায়, আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায় শুরু হয়ে গেল, তারা স্বাধীন হলো, অ্যান্টি কলোনিয়াল একটা স্ট্রাগল হলো, তখন কিন্তু অলরেডি শুরু হয়েছে। কিন্তু ওই যে কিছু কিছু মুহূর্ত চলে আসে যখন ওই যে এক ধরনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় তাদের পতনের যে চেহারাটা, তখন পরিষ্কার হয়ে যায়। এই মুহূর্তে আমেরিকার যে সামরিক শক্তি প্রবল প্রতাপশালী শক্তি, কিন্তু এই যে ড্রোন, মিসাইল বনাম ড্রোন, এই যে অসম একটা, এটা তো একটা নতুন ক্যালকুলেশন, সর্বক্ষণ আমাদের যে যোগ বিয়োগগুলো বদলাই দিচ্ছে, কোনগুলো দিয়ে আমরা যোগ বিয়োগগুলো করি, সেই ইয়েগুলো আমাদের বদলে যাচ্ছে ক্যালকুলেশনগুলো। সো হরমুজ প্রণালীর এই যে এটা একটা ইরান, এইবারে এই যে গত বছরও তো ইরানের হলো, একটা যুদ্ধ হলো না, কিন্তু এইবারে যেটা হলো, এই যুদ্ধের পরবর্তী যে অর্থনৈতিক যুদ্ধটা শুরু হয়ে গেল, এটা কিন্তু নতুন। আগেরগুলো সামরিক যুদ্ধ, এইবারে হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ, এবং এটাতে ইরান এক অর্থে হয়তো এক ধরনের খুবই হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণটাকে তার সামরিক শক্তির চেয়েও গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে পেয়েছে অ্যাকচুয়ালি, এবং সেটা ব্যবহার করছে। বা হুতিরা ওদিকে আরেকটা রেড সির এন্ট্রিতে করছে। সো এটা কেমন আগাবে, হরমুজ প্রণালী কি আমেরিকার প্যাক্স আমেরিকানা যেটা বলে, তার কিন্তু আমি এটা বলবো যে এটা হরমুজ প্রণালী কীভাবে সমাধান হবে এটা দেখা সত্ত্বেও বিশ্ব কিন্তু অলরেডি এক ধরনের যে হেজেমনিক বৈশ্বিক ব্যবস্থা, যে কিছুটা হলেও অনেকটা পরিবর্তন হয়েছে, যে নতুন নতুন মাল্টিপোলারিটি আমরা যেটা বলি হচ্ছে, যদিও এখনও ধরেন এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, সুইফট যে সিস্টেমটা যার মাধ্যমে লেনদেন করে, এগুলো কিন্তু এখনও খুবই জোরালো ভিত্তি হিসেবে রয়ে গেছে। সুতরাং আমাদের ডলারের যদি বৈশ্বিক কারেন্সি হিসেবে পতন হয়, তখন বুঝবো যে আগে তো স্টার্লিং ছিল না আমাদের ইংল্যান্ডের বা ব্রিটেনের, তো সেগুলো আমার মনে হচ্ছে যে এগুলো যখন বিশ্বিক মানে হেজেমনিক যুক্তরাষ্ট্রের যে একটা শক্তি হিসাবে, সেই চ্যাপ্টারের আমরা মনে হচ্ছে যে শেষের দিকে চ্যাপ্টারে ঢুকে গেছি। সেখানে হরমুজ প্রণালী হয়তো একটা বড় ধাক্কা দিবে, কিন্তু আমার সেই প্রবণতা এবং ধারাটা অবধারিতভাবে সেদিকেই যাচ্ছে। স্যার, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করেছি। পেট্রোলের যে বিষয়টা স্যার, সেটি হচ্ছে আপনার কি মনে হয় যে আসলে এখন থেকেই, কারণ আপনারা দেখেছেন যে তেলের যে ব্যাপারটা, ইউয়ানের মাধ্যমে কিন্তু এখন কেনাবেচার যে ব্যাপারটা, অর্থাৎ ডলারের অল্টারনেটিভ কি আগামী দিনগুলোতে আরো শক্তিশালী হতে পারে? এত লম্বা সময় ধরে আমরা ডলারের আধিপত্য দেখেছি সারা দুনিয়াব্যাপী। তো এই যুদ্ধের পরে আগামী দিনগুলোতে যে সংকট তৈরি হবে, সেই সময়টাতে আসলে আপনার কি মনে হয় যে
ডলারের আধিপত্যটা কিছুটা কি স্তিমিত হতে পারে? অবশ্যই সীমিত হতে পারে না, হবেও আমার মনে হয়। কারণ অলরেডি আপনি দেখেন IMF এর যে আছে SDR, আরেকটা বৈশ্বিক কারেন্সির, সেটার যে ক্যালকুলেশনের ফর্মুলার মধ্যে অন্য কারেন্সি ইউয়ানও চলে এসছে, কিন্তু ওটার মধ্যে অলরেডি ইনক্লুডেড হয়ে গেছে। IMF তো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান, একটা খবরদারির প্রতিষ্ঠান, সেখানে চলে এসছে। সো এইটার এখন আরও দেখার বিষয় আছে, হরমুজ প্রণালী যে সংকটটা, এটা কতটুকু ধাক্কা দিবে এবং এটা সমাধান কত দীর্ঘমেয়াদী যদি হয়, তাহলে আরও কোনো নেই, কোনো বিকল্প নেই এটার একটা সমাধান করা। তবে এটার জন্য যুক্তরাষ্ট্র প্রাণপণ নিশ্চয়ই চেষ্টা চালিয়ে যাবে, কারণ এই ডলার আধিপত্যটাই তাদের শক্তির অন্যতম একটা স্তম্ভ। সেটা অত সহজে ছাড়তে চাইবে না, কিন্তু আমার মনে হয় শেষ চ্যাপ্টারের দিকে আমরা যেতে শুরু করেছি অলরেডি। অনেক ধন্যবাদ স্যার, চমৎকার করে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। স্যার, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে এই যুদ্ধ পরবর্তী সময়ে আমরা এর আগে কিন্তু আমরা করোনার কারণে একটা বিশাল ধাক্কা খেয়েছি। এরপরে এই যুদ্ধ পরবর্তী সময়ে এবারে আমরা দেখলাম যে বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের অনেক তেল পরিবহন হয়। তো সেই জায়গাতে আমরা কিন্তু অলরেডি এই সংকটের মধ্যে পড়ে গেছি এবং আপনি জানেন যে বাংলাদেশে যে একমাত্র রিফাইনারি প্রতিষ্ঠান, ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠান, সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে এবং যে ক্রুড সেগুলো কিন্তু আসছে না। সবকিছু মিলিয়ে আমরা দেখছি বাংলাদেশের যে পেট্রোল পাম্পগুলোতে হাজার আ সিরিয়াল, মানুষের অপেক্ষা তেলের জন্য সরকার একটা নির্ধারণ করে দিয়েছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন কিছুটা ভয়াবহই মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, যদি এটা আসলে আরো কিছুদিন ধরে চলতে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ তো খুব ছোট্ট অর্থনীতির একটা দেশ। উম কেমন প্রভাব পড়তে পারে বলে স্যার আপনার ধারণা? না, প্রভাব তো অলরেডি পড়তে শুরু করেছে। আমাদের গ্রোথ ফোরকাস্টগুলো নিচের দিকে চলা হচ্ছে। আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির যারা কর্ণধার, তারা তো অলরেডি ওয়ার্নিং সাইন দিতে শুরু স্যার, করেছে। গতকালকে একজনও বলেছেন যে আপনার ক্রয় দেশগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণ ওরা ভাবছে এখানে এনার্জি থাকবে না, সুতরাং এখানে ওরা ডেলিভার দিতে পারবে না ক্রয় দেশ দিলেও। এই যে একটা আস্থার সংকট, মানে সংকটগুলো কিন্তু একে অপরের সাথে জড়িত। এক্সাক্টলি। জ্বালানি সংকট, তার সূত্র ধরে অর্থনৈতিক কর্মকাণ্ডের সংকট, তার সূত্র ধরে আস্থার সংকট। একটা সংকট আরেকটার সাথে মিলে সংকটগুলো আরও বৃহত্তর একটা প্রভাব ফেলতে থাকে অ্যাকচুয়ালি। সো আমি যেটা দেখছি যে খুবই সঙ্গীন একটা অবস্থায় আমরা আছি। এই জ্বালানি সংকটটা একটা ভয়াবহ সংকটের জায়গায় আছে। এইখানে কিন্তু আরেকটা মেসেজ আমাদের, বিশেষ করে একটা বড় ধরনের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার পতন হলো, একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন নির্বাচিত একটা সরকার আসছে। এই জায়গায় একটা বড় আরেকটা মেসেজ আছে যে এই ধরনের সংকটগুলো মোকাবেলার জন্য গতানুগতিক সক্ষমতা দিয়ে হবে না। যে অভিজ্ঞতা কিংবা শুধু অভিজ্ঞতা না, এখানে কৌশলে এবং দ্রুততার সাথে চিন্তা করা। আমরা যে এখন যদি আমাদের দক্ষতাকে আমরা যদি প্রায়োরিটি না দিই, আমরা যদি স্থাবকতার মধ্যে ডুবে থাকি, আমরা যদি কথা নয় কাজ বলি, কিন্তু আসলে কাজ নয় কথাটাই করতে থাকি, তাই না? সেক্ষেত্রে এইসব জায়গায় এখন রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত, কিন্তু সক্ষমতা বৃদ্ধি মানে যে আমার ঠিক আছে এটার জন্য আরেকটা বাজেট করি তা নয়। সক্ষম লোকজন আছে, সক্ষম প্রক্রিয়াগুলো, কিন্তু দেখেন আপনি আমাদের এই যে রিনিউয়েবলস নিয়ে পলিসি পেপারস হয়তো শত শত আছে, কিন্তু এখনও কেন ৬-৭% বেশি আমরা করতে পারিনি। কয়লা নিয়ে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। আমাদের আছে কিন্তু কয়লার মজুদ আছে, কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। 10 বছর আগে আমরা একটা ইন্টারন্যাশনাল জাজমেন্ট পেয়েছিলাম বঙ্গোপসাগরের আমাদের সীমানা নিয়ে। সেটাকে নিয়ে আমরা সমুদ্র বিজয় নিয়ে সেমিনার করেছি, ব্লু ইকোনমি নিয়ে সেমিনার করেছি। ওই অতটুকু, আর কিছু করিনি। ওইখানে গ্যাস এক্সপ্লোরেশন কিছুই করিনি। আমাদের সুষ্ঠুভাবে যেখানে বিনিয়োগ দরকার সেগুলো আমরা সঠিকভাবে করিনি। তো এখন এই যে সংকটের মুহূর্তে আমাদের একই সাথে
এই মুহূর্তের সংকট সমাধানের জন্য চিন্তা করতে হচ্ছে, আবার দীর্ঘমেয়াদী ওটাকেও সমাধানের চিন্তা করতে হচ্ছে। অনেকটা বলতে পারেন দৌড়ের মধ্যে থাকা অবস্থায় আমাদের বড় বড় সমাধানগুলো করতে হচ্ছে, দৌড়ে করতে হচ্ছে। আমাদের একটা ধারণা থাকে যে না ঠিক আছে, সুন্দর একটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সবাই মিলে প্ল্যানিং করছি, তার থেকে একটা কিছু বেরোলো। সেই লাক্সারি তো আমাদের নেই। আমাদের দৌড়ের উপর এই মুহূর্তের সংকট সমাধান, আগামী সংকটগুলোর প্রস্তুতি এবং সেগুলোর সমাধান করতে হচ্ছে। কিন্তু এইখানে আমাদের ওই রাজনৈতিক উপলব্ধিটা খুব জরুরি। আমাদের রাজনৈতিক প্রক্রিয়াগুলো, যারা সরকারে আছেন, পার্লামেন্ট আছেন, এবং রাষ্ট্রীয় পরিচালনায় শুধু এই যে রাজনীতিবিদ না, আমলাতন্ত্র আছে, তাদের ইয়েটা কতটুকু? তারা কি সেই লালফিতার ওদের উপর পিছনেই বসে থাকবে? তারা কি শুধু তাদের পে স্কেল এবং তাদের ফ্ল্যাট কত বড় হচ্ছে সেগুলোর দিকে নজর দিয়ে রাখবে? নাকি তারা, এবং এই যে এমপি হয়েছেন, তারা তাদের অফিস, গাড়ি এগুলো নিয়েই এর মধ্যে এইসব আলোচনার মধ্যেই থাকবেন? নাকি যে একটা নতুন বাস্তবতার মধ্যে কিন্তু আমরা আছি, বিশ্ব আছে, বাংলাদেশও আছে, এবং নতুন সম্ভাবনার জায়গাও কিন্তু আমরা আছি। কিন্তু আমরা যদি এটা একটা খুবই গতানুগতিকভাবে দেখি, সেটা দেখতে পারি, কিন্তু ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। ভুক্তভোগী হচ্ছে আমাদের সম্ভাবনা, যেই সম্ভাবনায় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেটাই একটা দূরবর্তী স্বপ্ন হিসেবে শুধু থেকে যাবে। না, একেবারেই ঠিক বলেছেন স্যার। তো সেক্ষেত্রে আসলে ফর দ্য টাইমিং মানে আসলে এই সময় আসলে সরকারের কি করা উচিত বলে আসলে আপনি মনে করেন? না, সরকারের একটা হচ্ছে যেমন তথ্যভিত্তিক বক্তব্যগুলো জরুরি। মানুষ দেখছে যে হচ্ছে। যেমন স্যার এই যে প্যানিক বাই, এই যে ডিজেল, অকটেল বা Right. পেট্রোল কিনছে, অনেকে প্যানিকড হয়ে হয়তো বা তার মানে এখানে তো এই প্যানিক বাইং এর বিপরীতে একটা জোরালো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সরকার থেকেও দরকার ছিল। আবার এত কিছুর মধ্যে আমরা তো সংকট নিয়ে কথা বলছি, কিন্তু আরেক দল এই সংকট থেকে কিভাবে মুনাফা করা যায় সেটা নিয়ে কিন্তু খুবই নিয়োজিত আছেন। এবং ওই সুযোগগুলো কেন আমরা তৈরি করে দেব? এই যে প্যানিক বাইং বলি, অথবা এই যে মজুত করে রাখা, এই যে করা, এই যে আর তেলের দাম বৃদ্ধি বলি, অথবা আপনার এই যে পরিসংখ্যানগুলো সঠিকভাবে তুলে ধরা, এটার খুব মানে সক্ষম রাজনৈতিক পদক্ষেপ দরকার। আমি এখানে এটাই বলবো যে আমাদের এই যে তথ্যভিত্তিক হওয়াটা খুবই জরুরি। আমাদের যারা নীতি নির্ধারক মহল আছেন, তাদের কথাটাও কিন্তু এক ধরনের কৌশল। কথাটার মাধ্যমে কিন্তু তারা প্যানিককে উৎসাহিত করতে পারে, অথবা মানুষের অসন্তোষটা বাড়াতে পারে। মানুষ কষ্টে মারা যাচ্ছে, আপনি যদি বলেন যে কষ্টের কোনো কারণ নাই, সেক্ষেত্রে মানুষ তো আপনি বের করেন কষ্ট কেন হচ্ছে সেটা করেন। মজুদ আছে, ভালো কথা, তাহলে লাইন কেন লম্বা হচ্ছে, ওটাকে আরও কীভাবে কমানো যায়? পদক্ষেপ হচ্ছে না তা নয়, কিন্তু যেমন ফুয়েল রেশনিংয়ের কিছু হচ্ছে, কিছু ফুয়েল কার্ডের একটা ব্যবস্থা হচ্ছে, এগুলো হচ্ছে। এবং আমি মনে করি যে এগুলো আরও জোরালোভাবে, আমি বলছি আরও জোরালোভাবে এবং সমন্বিত কাজটা হওয়া দরকার। বাংলাদেশে এই যে আমাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের, রাজনৈতিক নেতৃত্বের বলি বা রাষ্ট্রীয় নেতৃত্বের বলি, অন্যতম একটা সক্ষমতার ঘাটতি হচ্ছে সমন্বিত কাজ নেই। ডিপার্টমেন্ট আছে অনেক, কিন্তু সমন্বয়টা নাই। সমন্বয়ের প্রয়োজনটা এখন আরও শতগুণ বেড়ে গেছে। সেই সমন্বয়ের দিকেও নজর দেওয়া, বিশেষ করে, এবং মনিটরিং, এবং এখানে তথ্যের কোনো ঘাটতি নেই। বাংলাদেশে খুবই দুঃখজনক। আমি কিন্তু একটা এই যে অন্তর্বর্তীকালীন সময়ে পরিসংখ্যান সিস্টেমটা ঠিক করার একটা টাস্কফোর্স করা হয়েছিল, প্রধান ছিলাম। আমরা রিপোর্টও দিয়েছি, কিন্তু সেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনার মধ্যে রেকমেন্ডেশন করেছি, সেগুলো তেমন কোনো ওই ফাইলবন্দি আছে করে। পরিসংখ্যানটা অত্যন্ত জরুরি। আপনি যদি না জানেন কি হচ্ছে, তাহলে তো আপনি ওই যে অন্ধকারের মধ্যে যে কথাবার্তা বলতে থাকবেন, এবং আপনার একটা ভুল কথার জন্য প্যানিক আরও বাড়তে পারে। সেখানে সমন্বয়টা, তথ্যভিত্তিক কথা এবং এই সক্ষমতার বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, এবং যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, এখানে আমি আরও একটা শব্দ এখানে ব্যবহার করতে চাই,
বাংলাদেশে এটা অনুপস্থিত। আমরা করি, সবকিছু করি, দেরিতে করি, জি। স্লোলি করি। আমাদের অন্যতম একটা সংকট হচ্ছে ৫০ বছরে কি আমরা আগাই নেই? ৫৫ বছরে বাংলাদেশকে আগায় নেই? নানাভাবে এগিয়েছে। কিন্তু এগুবার গতিটা কি? একটা সমীক্ষা হয়েছে, এত ফ্লাইওভার, এত কিছু হয়েছে ঢাকা শহরে, অবকাঠামো তো বেড়েছে। কিন্তু গাড়ির স্পিড, অ্যাভারেজ স্পিড বেড়েছে কিনা? একটা সমীক্ষা বেশ কিছুদিন পুরানো বিশ্ব ব্যাংকের ছিল যে একটা গাড়ির স্পিড ওই হেঁটে যাওয়ার স্পিডের চেয়ে খুব বেশি বড়। তার মানে হচ্ছে আমাদের এই গতিটা আমাদের সংকটের অন্যতম একটা দিক। আমরা করি দেরিতে, অর্ধ কাজটা, পরে আরও একটু খরচটা বাড়ে, আরও দেরিতে করি। এই আমাদের সংকট বলতে কিন্তু এগুলো একটা সংকটের দিক। এখন ওই ধরনেরই গতি দরকার, সমন্বয় দরকার, সুষ্ঠু পরিসংখ্যান দরকার এবং দায়িত্বশীল কমিউনিকেশন দরকার। এগুলো সবই এই মুহূর্তের প্রয়োজন এবং সমাধানগুলো দৌড়ের মধ্যেই করতে হবে। এটা কিন্তু একটা বড় মেসেজ। না, নিঃসন্দেহে স্যার। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আমার শেষ একটা জানার ইচ্ছে, সেটি হচ্ছে আপনি তো জানেন স্যার, বাংলাদেশ রেমিটেন্সের উপর অনেক বেশি নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতে সৌদি আরব এবং আ দুবাই, এসব দেশগুলোতে বাংলাদেশের জনশক্তি অনেক বেশি। সেক্ষেত্রে এইসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেকে চাকরিহীন হয়ে পড়ছে, অনেকে দেশে ফিরছেন। আগামী দিনগুলোতে আসলে এই জায়গাটাতে কেমন সংকট হবে বলে আপনি মনে করেন? না, এটাও তো একটা সংকটের বিষয়। কারণ আমরা যে বাংলাদেশ বিশেষ করে যে গালফ কান্ট্রিজের উপর যে এক ধরনের সংঘাতের বিস্তৃতিটা, এটা নিয়ে খুব দুশ্চিন্তাই ছিল। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে অনেকে ওসব দেশে কাজ করে। সৌদি আরবের যে অংশে বাংলাদেশিরা কাজ করে সেগুলো হয়তো বিদ্যুতের আওতায় অত বেশি পড়েনি। কারণ ওখানে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আপনার আ আ ইয়েতে উত্তর সাইডে অ্যাকচুয়ালি পূর্ব সাইডে ইয়েতে। সো কিন্তু এটার আজকে না হলেও আপনার পড়বে, সামগ্রিকভাবে হয়তো পড়বে অ্যাকচুয়ালি। এবং দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে এটাও একটা অন্যতম, কারণ রেমিটেন্সটা এখন আমাদের একটা লাইফ লাইন। আমাদের আর্থিক ব্যবস্থার রাজস্ব আহরণ একটা ভয়ানক ঘাটতির একটা জায়গায় আছে এবং আমাদের এই রেমিটেন্সটা অর্থনীতিকে একজনের ফ্লোট করে রাখা, ফ্লোটিং রাখা, তার জন্য লাইফ লাইন। তো সেটাতে এখনও হয়তো অত বড় ধস নামেনি, ইনফ্যাক্ট ধস এখনও নামেনি। কিন্তু দীর্ঘমেয়াদী হলে অবধারিতভাবে ওইসব দেশের মধ্যে আরও কড়াকড়ি শুরু হবে এবং তাদের অনেকগুলো প্রতিষ্ঠান তো তাহলে এই চাকুরির বিষয়ে বাদ পড়ে যাবে অ্যাকচুয়ালি। তো এটার এবং সেখানে অবশ্য বাংলাদেশেরও শুধুমাত্র ওইসব দেশে নির্ভর না হয়ে এই যে অল্টারনেটিভ, এই যে ম্যান পাওয়ার এক্সপোর্টের, জনশক্তি রপ্তানির, ওগুলো খোঁজার একটা প্রয়োজন দেখা দেবে। আমি সেই জন্য বলছি যে এই সংকটে আমাদের কিন্তু ওই দীর্ঘমেয়াদী অনেকগুলো কৌশলের দিকেও নজর দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। না, ঠিকই বলছেন স্যার। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন। আমার ভালো লেগেছে এই কথাগুলো বলতে পেরে। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আজ শেষ করছি। নিশ্চয়ই স্যারের এই কথায় আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অর্থনীতির বিশ্লেষণ জানতে পেরেছেন বাংলাদেশ, এবং আমরা জানানোর চেষ্টা করেছি ইরানের যে টিকে থাকার যে বিষয়গুলো। আশা করি আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন। আর আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।